সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও না ভালোই আছি। তো আমরা আরও একটি নিউ ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আর আজকে জানো তো, একটু ভোরই ঘুম থেকে উঠেছিলাম, কারণ মামামের তো এখন এক্সাম চলছে, আর সেজন্য একটু চাপের মধ্যে দিয়ে চলছে কয়েকটা দিন। তোমাদের সাথে ঠিকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, সেজন্য ভাবছি একদিন বাদে একদিন করেই ভিডিও শেয়ার করব। তো যাই হোক, ভোরবেলায় উঠে আজকে আমি কী করেছি জানো তো, মানে গাছ থেকে কিছুটা ফুল তুলে রেখেছি। মানে যেই গাছগুলো রাস্তার ধারে, আসলে কয়েকটা দিন ধরে না গাছ থেকে ফুলগুলো কেউ যেন নিয়ে যাচ্ছে। এর আগে যে ভিডিওটা দেখলে না, সেদিন তো ফুল পেয়েছিলাম, তাও আবার আমার শাশুড়ি মায়ের জন্য। মানে শাশুড়ি মা ভোরবেলায় উঠে কিছুটা ফুল তুলে রেখেছিলো, মানে রাস্তার ধারে যে গাছগুলো হয়। আর বাদবাকি গাছের ফুলগুলো তো আমি তুলেছিলাম, মানে বাদবাকি যে কটা ছিল। তবে তারপর থেকে কয়েকটা দিন ধরে লক্ষ্য করছি, রাস্তার ধারে গাছগুলোতে একটাও ফুল পাচ্ছি না, শুধুমাত্র ভেতরের দিকে যে গাছগুলো আছে সেগুলোতেই পাচ্ছিলাম। সেজন্য আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি, তাই ভাবলাম আগেই ফুলগুলো তুলে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। আর তাও জানো তো, ফুলগুলো ভালো করে ফোটেও নি, মানে যেহেতু অনেক ভোর, সেজন্য একদম চুপসে ছিল। আর বাদবাকি ফুলগুলো কিন্তু আমি তুলিনি, ওগুলোই বেলার দিকেই তুলে নেব। তো যাই হোক, ওইদিকে তো আমাদের দাদাভাই মাম্মাম দুজনেই ঘুমোচ্ছে, এখনও কেউ ওঠেনি। সেজন্য আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। এসে এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে বেশ কিছু বাসনপত্র ছিল, তো এক এক করে দেখো সমস্ত বাসনগুলো না গুছিয়ে নিচ্ছি। মানে যেটা যেখানে রাখি আর কি, তো সেটা সেখানে রেখে দিলাম। বাসনগুলো গুছিয়ে নিয়ে অন্যান্য কাজগুলো শুরু করলে না অনেকটাই নিশ্চিন্ত হতে পারি। নইলে না জায়গাই পাই না, জানো না। মানে আমার কাউন্টার টপ এরিয়াটা এতটা ছোট, সেজন্য ভীষণই অসুবিধা হয়। তো যাই হোক, আর আগের দিন আমাকে মামুনি কমেন্ট করে বলেছিলে যে খুব ভালো লাগলো ভিডিওটা, ভালো থেকো। তুমিও ভীষণ ভালো থেকো মামুনি। আর আমার পাশে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আমাকে মাধু আইডি থেকে কমেন্ট করে বলেছিলেন ভেরি নাইস। তো তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। ভীষণ ভালো থেকো, আর এইভাবেই চেষ্টা করো আমার পাশে থাকার। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। আমার মতো প্রত্যেকটা বাড়ির বউরাই তো সংসারে কাজকর্ম করে, তবে শুধুমাত্র যে সংসারের কাজেই নিজেকে আটকে রাখবো, তাছাড়া নিজেকে কখনোই স্বাবলম্বী করার চেষ্টা করব না, সেটা কিন্তু করলে একদমই চলবে না। এটা আমার মনে হয় সংসারের পাশাপাশি নিজেকেও না কিছু একটা করা দরকার, যাতে স্বাবলম্বী হওয়া যায়। সত্যি কথা বলতে, কোনো মেয়েরই কিন্তু স্বামীর কাছে হাত পাততে একদমই ভালো লাগে না। সবাই চায় যে নিজেও কিছু উপার্জন করতে, যাতে নিজের কিছু ছোট ছোট শখ থাকে সেগুলো পূরণ করতে। আর আমার জীবনে তো অনেক বড় একটা স্বপ্ন আছে, সেটা তো আমি আগের একটা ভিডিওতে বলেইছিলাম তোমাদেরকে, তাই আজকে আর বললাম না, তোমরা অনেকেই হয়তো জানো সেটা। আর দেখবে বেশিরভাগ বাড়ির বউদেরকে কিন্তু বাইরে গিয়ে কাজকর্ম করার অনুমতিটা খুব সহজে কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা দেয় না। খুব কম মানুষের ভাগ্যই কিন্তু এত ভালো হয় যে তার পরিবার তার পাশে থাকে, তাকে অনেকটা সাপোর্ট করে, যাতে সে সংসারের পাশাপাশি মানে কিছু একটা করে অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে স্বাবলম্বী হতে পারে। তবে সবার কপাল তো আর সমান হয় না। আর সেজন্যই কিন্তু ইউটিউবটা আমার কাছে মনে হয় বেস্ট প্ল্যাটফর্ম। এটার মাধ্যমে কিন্তু আমরা বাড়ির বউরা নিজেদের সংসারে কাজকর্মগুলো দেখিয়েও কিছুটা হলেও ইনকাম করতে পারি। তো তার জন্য তো চেষ্টা করতে হবে, তাই না? হাত গুটিয়ে যদি আমরা বসে থাকি, শুধুমাত্র সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকি, তাছাড়া অন্য কাজ যদি আমরা না করি, তাহলে কি করে হবে, তাই না? কথাই বলে কষ্ট করলে নাকি কেষ্টও পাওয়া যায়। তো কষ্ট করব তবেই না কেষ্ট পাবো, তো তার জন্য তো চেষ্টা আমাদেরকে করতেই হবে। তো দেখো, আমি কিন্তু ভিডিও বানাচ্ছি বেশ অনেক দিন হয়েছে, মানে অনেক দিন বলতে কি 1-2 বছর তো হয়েই গিয়েছে। তাও দেখো এখনও পর্যন্ত সাকসেস তো পাইনি, তবুও কিন্তু আমি হাল ছেড়ে দিইনি, এখনও অবধি হাল ধরে রেখেছি আর চেষ্টা করে যাচ্ছি। আর আমার না ভগবানের উপরে পুরো আস্থা আছে, একদিন না একদিন আমি ঠিকই সাকসেস পাবো। তো যাই হোক, আগের দিন আমাকে তো পূজা দিদিভাই আর টুম্পা দিদিভাই দুজনেই কমেন্ট করোনি, আর সেজন্য তোমাদের কমেন্টটাও আজকে আর পড়তে পারলাম না। জানো তো, তোমাদের কমেন্টটা আমি অনেকটা মিস করেছিলাম।
আমি ভেবেছিলাম কি তোমরা হয়তো কমেন্ট করবে, জানি না তোমরা আমার ভিডিওটা দেখেছো কি না, হয়তো দেখোনি, হয়তো সময় পাওনি, তো কোনো ব্যাপার না। তো যখন দেখবে ছোট করে হলেও অন্তত একটা কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা কেমন আছো, তোমাদের বাচ্চারা কেমন আছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকে জানো তো বেশ কিছু ঘরের কাজও আমি এক্সট্রা কিছু কাজ থাকে না, সেগুলো সেরেও রেখেছিলাম। ওদিকে ছাদে গিয়ে জামা কাপড়টাও কিন্তু ভিজিয়ে রেখে এসেছিলাম। তারপরেই দেখো এখন এসে চাউমিনটা বসালাম, কারণ ওদিকে ওরা উঠেও গেছে, তো ফ্রেশও হয়ে গেছে, তো ভাবলাম একেবারে চাউমিনটা করেই নিই, তাহলে খেতেও পারবে। আর আগের দিন রাত্রে জানো তো আমি কি করেছিলাম, ঘরের মধ্যে না একটা দড়ি টানিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, একটা জামা কাপড়ও জানো না ভালো করে শুকায়নি। কয়েকটা দিন ধরে না একটু মেঘলা মেঘলা ওয়েদার যাচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, সেজন্য জামা কাপড়গুলো ঠিকভাবে শুকাচ্ছেই না। আর আমাদের ঘরের সামনে তো সেরকম একটা জায়গা নেই, শুধু দুটো বেডরুম রয়েছে আর একটা ছোট্ট বারান্দা রয়েছে, তবে দড়ি টানানোর কোনো ব্যবস্থা নেই। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু ড্রিল করে দিতে, দুটো পেরেক অন্তত পুঁতে দিতে, তাহলে দড়ি টানাতে পারবো, আর সেখানে জামা কাপড়গুলো তো মেলতে পারবো, ভেজা যেগুলো থাকবে। তো ওনার তো আর সময়ই হচ্ছে না, তো কী করবো, আজকের আমি দরজার সাথে দুটো দরজা আছে না, তো দুটো দরজার মধ্যে দড়িটা এমনভাবে টানিয়েছি, তো একদিকে ভালোই হয়েছে যে জামা কাপড়গুলো মেলতে তো পেরেছি, তাই জন্য কিন্তু অনেকটা জামা কাপড়ই শুকিয়ে গেছিলো, যেগুলো সুতির টাইপের আছে না সেগুলো। তবে ওই যেগুলো একটু গেঞ্জি টাইপের সেগুলো শুকিয়েছে, তবে কোমরটা হালকা হালকা ভেজা ছিল, তো সেই জন্য আবার ছাদে দিয়ে এসেছিলাম। তো এই যে রান্না করতে করতে এর মাঝখানে কিন্তু আমি অনেক কিছুই করেছি, তো অনেক কিছুই স্কিপ করে গেছি। আর সবসময় কী বলো তো, ওই যে ফোন আর ট্রাইপডটা নিয়ে এখানে ওখানে ছুটটা না কেমন একটা জন্য লাগে আমার। তো যাই হোক, ওদিকে দেখো আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিকেন, তো ওইদিকে চিকেনটা কিন্তু বসিয়েও দিয়েছি। আর তারপর তো ওই যে রান্না করার পরে যে সবজির খোসাগুলো বার হয় না, তো সেগুলো নিয়ে গাছের গোড়াতে দিয়ে এলাম। সবজির খোসাগুলোকে না একটু শুকিয়ে তারপরে গাছের গোড়াতে দিলে তো বেশ ভালোই হয়, তবে ওই যে খোসাগুলো যে শুকাবো তার জন্য জায়গাই নেই, বাড়ির সামনে যেহেতু সবাই হাঁটাচলা করে, তো ওখানে তো আর দেওয়া যায় না, আর ছাদেও দেওয়া যায় না, কারণ অনেকের অনেক অসুবিধা হয়, সেজন্য আর দিই না আর কি। তো এইভাবেই কাঁচা সবজির খোসাই দিয়ে দিই, আর 4-5 দিন রেখে দিই এরকমভাবে, টবের উপরে তো রেখে দিই। তো তারপর কি বলো তো, যখন শুকিয়ে যায় খোসাগুলো তখন একটু মাটিটা খুঁড়ে দিই, তাহলে কিন্তু হয়ে যায়। আর এতে কিন্তু অনেকটা সারও হয়, গাছের জন্য অনেকটা উপকারী খাদ্য হিসাবে কাজ করে, আর তাতে গাছগুলো ভীষণ ভালোভাবে গ্রো করে। তো যাই হোক, এরপরে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর রোজকার মতো আজকেও বেশ সুন্দর করে চারিদিক থেকে টান টান করে চাদরটাকে পেতে নিয়েছি। আর বালিশগুলো তো রোজই এইভাবেই রাখি, তোমরা তো দেখোই, আর এভাবে রাখলে না বিছানার লুকটা অনেকটা পাল্টে যায়, সেজন্য আর কি। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম তোমাদের সাথে কথা বলবো, কথা বলবো করে না বলাই হচ্ছিল না। ওদিকে তোমাদের দাদাভাই মাম্মা মোরা শুয়েছিল, তখন ঘরে লাইটও জ্বালাতে পারছিলাম না, তো কী করবো, ওই জন্য না ঘর অন্ধকার ছিল, জাস্ট আমি দরজাটা একটু খুলেছিলাম, খুলে ঘরটা ডাস্টিং করে ঘরটা মুছেও নিয়েছি। তো এখন তো বিছানাটা তুললাম, ওদিকে মাম্মামকে কিন্তু খাইয়ে দেয় স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে তো অনেক কাজ ছিল, অনেক কিছু অফ ক্যামেরাতে সেরেছি। তো এখন রান্নাঘরের কাজটা বাকি আছে, রান্না তো হয়েই গেছে, তো রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করব, সমস্ত জিনিসপত্র সরিয়ে। তো আবার এদিকে আবার ভাবছি ঘরটা হালকা পাতলাভাবে একটু ক্লিনিং করব। মাম্মামকে একবারে নিয়ে যাব, ওখানে বসে থেকে ওকে নিয়ে আসবো, সেজন্য সংসারে অনেক কাজ তো আমি ওই সময়টা পাবো না করার, এখন অনেকটা চাপ হয়ে যায়, জানো না, অনেকটা দেরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তারপরে ওকে নিয়ে বেরোতে হবে। তো যাই হোক, এখন রান্নাঘরে যাই, কাজগুলো করি, তো চলো দেখতে থাকো। তো যাই হোক, তারপরে দেখো এই পাশের ঘরে চলে এসেছি, ঘরটা এখন গোছাতে। আর এই ঘরটা আমি যতই রোজ গোছাই না কেন খুব অগোছালো হয়ে যায়, জানো না, মাম্মাম যেহেতু এখানে বসে খেলা টেলা করে, মাঝে মাঝে পড়াশোনাও করে, তো সেজন্য যা অবস্থা হয়। আর বিশেষ করে ওই বইপত্রগুলো এইভাবেই জানো না ছড়িয়ে রেখে উনি চলে যাবে ওর চেরুদের ঘরে, ওখানে ওর দিদি রয়েছে, তো ওর সাথে গল্প করে, খেলা করে, এইসব করে, তো এর জন্য জানো না বারে ছুটে যায়।
আগে তাও কি বলো তো, পড়াশোনা করার পরে বইপত্র গুছিয়ে রেখে তারপরেই মানে যেত। আর এখন কয়েকটা দিন ধরে দেখছি কি এরকমভাবে জানো না বইপত্রগুলো রেখে দিয়ে চলে যাচ্ছে। আর এখন দিন দিন বড় হচ্ছে তো, আর এতটা চালাক হচ্ছে জানো না। আমি তো ওকে একদমই ফোন দেখতে দিই না, যতই চাক আমার কাছে, যতই বায়না করুক, আমি না একদম দিতেই চাই না। আর যখন খুব বেশি বায়না করে, বিশেষ করে খাওয়ার সময়, তখন একটু আধেক দিই, তাও আবার যখন আমি খাইয়ে দিই তখন। আর নিজের হাতেও যখন খায় তখন তো রাতে দিই না, তখন আমি বলি ফোন দেখতে দেখতে খেতে নেই, এরকম বলে না ভুলিয়ে বালিয়ে দিই। আর আমি খাইয়ে দিলে তাও মাঝে মাঝে গল্প টল্প শুনিয়ে খাওয়াই। আর বেশি জোর চার করলে তখনই একটু আধেক দিই, তাছাড়া তো কিন্তু দিই না, সারাদিন ফোন দেখতে পারে না। আর ওইদিকে জিটুর ঘরে ওর দিদির সাথে না ফোন দেখে, সেজন্য আরও বেশি বেশি করে যায়। এখানে থাকলে তা দেখতে পারবে না, কিন্তু ওখানে গেলে তো দেখতে পারবে। ভীষণ চালাক হয়ে গেছে জানো না। তো যাই হোক, এদিকে দেখো এখন টুকটুক করে না ঘরে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কিন্তু পুরোই ঘেমে গেছি জানো না, এতটা গরম লাগছিল। যখনই সময় পাই তখনই যেন তো এইভাবেই ঘরে যা যা জিনিসপত্র আছে সবই একটু ক্লিন করে নিই। তো রোজ রোজ কিন্তু আর সেটা সম্ভব হয় না, কারণ সংসারে তো এইসব করা ছাড়াও আরও অন্যান্য অনেক কাজকর্ম আছে। তাছাড়া মামামের পড়াশোনা, ওর স্কুল, এই সমস্ত, তাছাড়াও ও কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিও করে, সেই সমস্ত দায়িত্বও আমার। মানে সংসারের এত কাজকর্ম সেরে আবার মামামকে এখানে ওখানে নিয়ে যাওয়া, সমস্ত কিছু যেহেতু একা হাতে সামলাতে হয়, সেজন্য জানো তো মাঝে মাঝে একটু হিমশিম খেয়েও উঠি মাঝে মাঝে না, ওই জন্য মানে করতে পারি না, ভাবি করব, সেজন্য কখনো কখনো না ওই 2-1 দিন ছাড়া ছাড়াও করি। আর যখন সময় শরীর দুটোই ভালো থাকে তখন তো ডেলিও করা হয়, এরকমভাবেই মানে ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় আর কি। আর আসলে এগুলো না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার জানো না। আসলে এই অভ্যাসটা যে এখন আমার তৈরি হয়েছে তা না, আমি কিন্তু বরাবরই মানে বিয়ের আগেও আমি এইভাবে ঘরবাড়ি গুছিয়ে রাখতে খুব পছন্দ করতাম, আর সমস্ত জিনিসপত্র ক্লিন করতে। তবে রান্নাবান্নাটা সেরকমভাবে কখনো করা হয়নি। যখন মা বাড়ি থাকতো না, ধরো দিদির বাড়িতে গেছে, ওরা জোর করে রেখে দিয়েছে, মাকে থাকতে বলেছে, তো তখন তো আমার মার বাড়িতে আসতে পারতো না। আর আমি আর বাবা কী খাবো, তখন ওই না আমি হাবিজাবি রান্না করতাম। হাবিজাবি বলতে কি মানে ডিমের ঝোল, সয়াবিনের তরকারি, সমস্ত করতাম। তবে তখন তো রান্না করতে পারতামও না। আর তখন তো ফোনের এতটাও যুগ ছিল না যে এত ফোন করে এত কিছু খোঁজখবর নিব বা ইউটিউব দেখে মানে কোনো রেসিপি জানতে পারবো। তখন আমাদের একটা কিপ্যাড ফোন ছিল, আর কীভাবে রান্না করব সেটা জানতেও পারতাম না। তবে ওই আইডিয়া করে করে কিন্তু রান্না করতাম। মানে মা যখন রান্না করতো একটু আধেক তো দেখতাম, তো সেরকম একটা আইডিয়া করেই রান্না করেছিলাম। তাছাড়া কখনোই কোনো কিছু রান্না করা হয়নি। তবে ঘরবাড়ি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করতাম। আর মায়ের হাতে হাতে না টুকটাক কাজকর্ম করে দিতাম, যেরকম মশলা বাটা, তরকারি কেটে দেওয়া, এই সমস্ত জিনিসপত্রগুলো করতাম। হ্যাঁ, আমি শুধু দুটো জিনিসই সেরকম করিনি, সেটা হলো জামা কাপড় কাচা আর ওই রান্নাবান্না করা। এই কাজটা সম্পূর্ণই মায়েরই দায়িত্ব ছিল, মানে মাই করতো। তাছাড়া বাদবাকি সমস্ত কিছুই কিন্তু আমি করে দিতাম, যেরকম ঠাকুর পুজো করা, আর তো বললামই মায়ের হাতে হাতে টুকটাক সমস্ত কাজকর্ম করে দেওয়া, জামা কাপড় ভাঁজ করা, ওইদিকে ড্রেসিং টেবিলের আয়নাটা মোছা, শোকেস গোছানো, সমস্ত কিছু মানে ঘরের যে এক্সট্রা কাজকর্ম থাকে না, সমস্ত কিছুই কিন্তু করতাম। আর আমার ভীষণ ভালোও লাগতো। আর এই সমস্ত করেও জানো তো আমি ওইদিকে পড়াশোনাও করতাম, তারপর খেলাধুলা তো আছেই, মানে খেলতে তো আমি ভীষণই ভালোবাসতাম। তোমরা শুনলে হয়তো হাসবে, আমি জানো তো বিয়ের আগ অবধি কিন্তু খেলা করেছি, মানে পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে সবাই মিলে। আর আমার কয়েকটা ফ্রেন্ড ছিল মানে আমার বয়সেই, তো তারা সবাই মিলে জানো তো আমরা ওই যে বুড়ির ছু খেলে না, অনেকে তো তাল গাছও বলো ওটাকে, তো সেগুলো, তারপরে কোথায় কবাডি, মানে এটা ওটা, তারপরে গাদি খেলা, মানে এই সমস্ত অনেক কিছু খেলতাম আমরা। মানে খেলাধুলো করতে না একটু বেশি ভালো লাগতো। তবে সেটা তো আর সবসময় হতো না, ওই বিকেলের দিকেই হতো। স্কুল থেকে ফিরে, কলেজ থেকে ফিরে এরকম জানো না খেলতে শুরু করে দিতাম। আসলে তখন তো বয়সটাও অনেকটা কম ছিল, তখন মনে না একটা অন্য রকমের শান্তি ছিল, একটা অন্য জগতে বাস করতাম। সাথে যেন তো আরও একটা কাজও করতাম আমি, মানে মাঝে মাঝে না আমি বাজারঘাটও করে আনতাম। তাছাড়াও দোকান করতাম, মানে দোকানে যখন যা লাগবে মা আমাকেই পাঠাতো, আমি এনে দিতাম।
আর মাঝে মধ্যে জানো তো সাইকেল চালিয়ে আমি বাজারেও যেতাম, মানে সবজি টবজি বাজার করতে, মাছ আনতে, এই সমস্ত করতে। তবে এই জামা কাপড় কাচা তো আমার দ্বারা একদমই কখনোই হতো না, জামা কাপড় মাই কেচে দিত। তবে এখন দেখো সেই আমি কত কত জামা কাপড় কাচি, রোজই কিন্তু দেখো কত কত জামা কাপড় হয়ে যায়। আর একদিন যদি আমি জামা কাপড় না কাচি, এত বেশি জামা কাপড় হয়ে যায় না, তখন ওই একসাথে এত কাচতে অনেক অসুবিধাও হয়। তবুও কিছু করার নেই, করতে তো হবেই, না করলে আরও বেশি জমে যাবে, তখন সেগুলোকে তো আমাকেই করতে হবে। আর আমার তো কোনো রকম ওয়াশিং মেশিন নেই, হাতেই জামা কাপড় কাচতে হয়। তো সেই জন্য না রোজ কেচে দেওয়ার চেষ্টা করি, তবে মাঝে মাঝে না হয়ে ওঠে না। যেমন এখন করে মামামের এক্সাম শুরু হয়েছে, এখন করে না আমি ডেইলি জামা কাপড় কাচতে পারছি না, অনেকটা অসুবিধা হচ্ছে। তোমরা দেখবে, দাঁড়াও, আমি তো ভয়েস ওভারটা তার পরেই করছিলাম। তো এই দুটো দিন কিন্তু আমি জামা কাপড় কাচিনি। এই ভিডিওটা যখন দেখেছো তখন তো কেচেছিলাম, ওটা প্রথমের দিকে ছিল, মামামের এক্সাম শুরু হয়েছে সবে সবে তখন। আর এখন এই মাঝামাঝির দিকে, এখন তো আমি জামা কাপড় মানে কয়েকটা দিন ধরে অফ রেখেছি কাচা। আর এত বেশি জামা কাপড় হয়ে গেছে আমার, মানে কি বলবো, আর তোমরা দেখলে বুঝতে পারবে পরের ভিডিওতে। এরপরে ফিরে এলাম সন্ধ্যেবেলায়, উঠেছিলাম একটু আগে, তো উঠে না একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, তারপরে ছাদে গিয়েছিলাম জামা কাপড় আনতে, তো ওগুলো নিয়ে এসেছি। এইদিকে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন সন্ধ্যাবাতি দেবো, তারপরে আবার জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর আজকে যেগুলো কেচেছি একটা জামা কাপড় তো শুকায়নি, তবে ওই যে কালকে জামা কাপড়গুলো সকালে দেখলে না সব তুলে রেখেছিলাম, ঘরেই মেলে দিয়েছিলাম, কিছুটা শাশুড়ি মায়েদের ঘরেও মেলেছিলাম, আর বেশিরভাগটা আমাদের ঘরেই মেলেছিলাম। তো দড়ি টানিয়েছি, বেশ ভালো হয়েছে জানো তো, জামা কাপড়গুলো বেশ শুকিয়ে গেছিলো। আর নইলে ওই যে চেয়ারে জমা করে যদি রাখতাম আজকে মেলতেও পারতাম না, কারণ সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছিলো, বেলার দিকে গিয়ে আর বৃষ্টি হচ্ছিল না, তারপরে তো আমি জামা কাপড় কেচেছিলাম, মানে বৃষ্টি কমেছে তারপরে। তবে ওই যে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল, ওই জন্য তো আর রোদ ওঠেনি, তো সেই জন্যই আজকে জামা কাপড়গুলো শুকাতে পারিনি। তো যাই, সন্ধ্যাটা দিয়ে নিই, তো চলো দেখতে পাই। তো যাই হোক, এদিকে দেখো দুয়ারে একটু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকটা দরজার সামনেই কিন্তু এইভাবে আমি গঙ্গার জল ছিটিয়ে তারপরে সন্ধে দিই। এটা কিন্তু প্রতিদিনেরই কাজ আমার। আর জানো তো, সকালে করে আর সন্ধে করে ঘরে না একটু গঙ্গার জল ছিটিয়ে দিলে তাতে কিন্তু ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করে, আর ঘরের থেকে সমস্ত রকমের নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যায়। আর আমি আসলে শুনেছিলাম, মানে ছোটো থেকেই এটা শুনে বড় হয়েছি আর কি, মানে সন্ধেবেলায় নাকি এরকম করে গঙ্গার জল ছিটাতে হয়, সকালে দাও আর না দাও সন্ধেবেলায় কিন্তু দিতে হয়, দেওয়াটা নাকি খুবই ভালো, সেজন্য আমিও দিই আর কি। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত এখনও তোমরা যারা ভিডিওটা কন্টিনিউ করে আছো, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিতে পারো। তো সবাই ভীষণ ভালো থেকো, আজকের মতো এই পর্যন্ত।